কালকে হচ্ছে আমার চোখের অপারেশনের ডেট। তখন শরীরটা ঠিক ছিল, একদম নর্মাল লাগছিল। তারপরে এই টানতে হচ্ছে, মানে আঠার মতো আটকে রয়েছে চারপাশের। এই পুরো আই বলে চারপাশটাই তো কাটা হয়েছে, ঘুমিয়ে মাথার ভাগটা পুরোটাই চলে গেছে। বেশি খুলছে, চোখটা জল কেটেছে বলে পুরো রেড হয়ে রয়েছে। গুড আফটারনুন, এটা হচ্ছে চোখের কন্ডিশন। এই চোখটা একটু মানে মনিটা মুভমেন্টে একটু ব্যথা হচ্ছে। দিশা ব্যারাকপুর নিয়ে আমি কিছু বলতে চাই। HR ডিপার্টমেন্ট ঘুমোচ্ছেন বসে, এইসব দেখতে পাচ্ছেন না। যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কি হয়রানিটা হবে দেবার দেখুন। যেই মেডিসিন কাউন্টারে প্যারাসিটামল পর্যন্ত পাওয়া যায় না, ডাক্তার এসে ওটিতে বসে রয়েছে, আমরা পেশেন্ট পাঠাতে পারছি না। কি করে পাঠাবে? এই যদি দিশার কোঅর্ডিনেশন। আজকে অপারেশনের সেকেন্ড ডে, ইমার্জেন্সি নাম্বার দিয়েছিল, ওখানে ফোন করলাম। দূরের ভিশন গুলো আমি এখন পুরোপুরি ডবল দেখছি, আগে এরকম দেখতাম না। গুড মর্নিং দেবী और सज्जनों, আজ হে থার্ড ডে। আমার যে টেনশনের কারণটা সেটা আমি বললাম। যে চোখের কন্ডিশন হচ্ছে, এটা এখনো কিন্তু জল কেটে যাচ্ছে, এটা টু মাসল হয়েছে, মানে একটা কালশিটে ভাব রয়েছে। আজকে যাচ্ছি ডাক্তারের কাছে রিভিউ। চোখের কন্ডিশন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো স্কুইন্টের ব্যাপারে, যেটা আমি এখন অবধি নিজের চোখ হয়ে নিজেই বুঝতে পারিনি, সেইগুলো ডিসকাস করবো তোমাদের সাথে। আমি চাই এই ভিডিওটা শেয়ার করো যাদের এরকম স্কুইন্ট, ডাবল ভিশন, লেজি আইজ, অনেক রকমের এটার নাম বলে, যাদের এই প্রবলেম আছে তাদের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছয়। থ্যাংক ইউ। আমাদের কাশুনদিকে সাপোর্ট করার জন্য, তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। এখন গুড নাইট বলার টাইম হয়ে গেছে যখন ভিডিও রেকর্ডিংটা শুরু করছি। কালকে হচ্ছে আমার চোখের অপারেশনের ডেট। কালকে 9টার সময় সকালে পৌঁছতে বলেছে। মেডিকেল ডকুমেন্টস গুলো সব রেডি করে রাখছি, অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস গুলো সব নিয়ে নিয়েছি। বাবা মাও যাবে বলছিল। ফেরি সার্ভিসের যে ঘাটগুলো করা, ওগুলো খুব স্টিফ, বয়স্ক মানুষদের হেঁটে চলার জন্য খুবই টাফ, তাই বাবা মাকে আমি যেতে মানা করেছি। আদি যাবে, রিমি যাবে, আমি যাব, যেহেতু আমি পেশেন্ট। টুডে ইজ দ্য ডে অফ মাই স্কুইন্ট সার্জারি, মানে অল্টারনেটিং এক্সোট্রোপিয়া উইথ বাইনোকুলার ডিপ্লোপিয়া। আমি মনে করি শরীরের কাটাছেঁড়া ততদিন অবধি করা উচিত নয় যতদিন তোমার শরীর চলছে, কিন্তু আমার ক্ষেত্রে সেই লাইনটা ক্রস করে গেছিল। ভিশনে ভালোই ডিস্টারবেন্স শুরু করেছিল, তাই আমি স্কুইন্ট সার্জারির দিকেই এগোলাম। আমি এই সার্জারিটা করাচ্ছি দিশা ব্যারাকপুর, কারণ এটা আমার বাড়ির সব থেকে কাছে ECHS এমপ্যানেলড হসপিটাল। আজকে এই ভিডিওতে আমার স্কুইন্ট সার্জারির সমস্ত ডিটেল, ইনক্লুডিং দিশা ব্যারাকপুর হসপিটালে আমার এক্সপিরিয়েন্স, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার দিশাতে রিপোর্টিং টাইম ছিল 9টা, আর আমি পৌঁছেছিলাম 9:15। গিয়ে দেখি এক লম্বা লাইন, যেখানে দুজন মহিলা দিশার স্টাফ ডকুমেন্ট ভেরিফিকেশন করছে এবং তারপর একটা কাগজে লিখে দিচ্ছে ক্যাশ কাউন্টারে যাও। এই বিশাল লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের একটা ছোট্ট কাগজে লিখে দেওয়া হলো ক্যাশ কাউন্টারে যান। ক্যাশ কাউন্টারে যান মানে সেখানে আবার একটা লম্বা লাইন। এই লাইনটার তাহলে আলাদা করে কি মানে আমি বুঝতে পারলাম না। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যাশ কাউন্টারের আলাদা করে লাইন। সেইখানে আমি জিজ্ঞাসা করলাম, আমি তো ECHS বেনিফিশিয়ারি, তো আমাকে আবার সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো কর্পোরেট ডেস্কে। সেখানে আবার আর একটা লম্বা লাইন, সেখান থেকে আবার একটা চিরকুট লিখিয়ে আনতে হলো। ততক্ষণে রিমি কিন্তু সেকেন্ড পজিশনে পৌঁছে গেছে ক্যাশ কাউন্টারে। ভাবো, যাদের সাথে একজন মাত্র আছে, সে কতগুলো লাইন দেবে, আর এতগুলো লাইনের কী বা মানে। আননেসেসারি ক্রিয়েটেড লেন্দি প্রসিজার ফলো করার পর 11:30টায় পৌঁছলাম OT ডেস্কে। এরপরে 2.5 ঘন্টা সার্জারি প্রসিজারের পরের ভিডিও। হাই, অপারেশন হয়ে গেছে জাস্ট, আর এইমাত্র বেডে দিল। সাথে আদি আছে, রিমি আমার সাথে চলে এসছে। হয়ে গেছে ওটি। ডাক্তারের সাথে অনেক কথাই হলো, অনেকক্ষণ ধরে ওটি হলো। ওটির এক্সপিরিয়েন্স, কিভাবে ইঞ্জেকশন দিল। হ্যাঁ, আমাদের ডিফেন্সে অ্যানুয়াল মেডিকেল এক্সামে যতই ছুঁচ ফুটিয়ে থাকি, কিন্তু অপারেশন থিয়েটারে গেলে একটা ভয় তো লাগে। এইখানে একটা ইঞ্জেকশন দেয় চোখ অবশ করার জন্য। ওই ইঞ্জেকশনটা যখন দেবে, একটা চোখের মধ্যে ভয় থাকে, সবার থাকে, কেউ ভয় পায় না বলাটা ভুল। সেই সব এক্সপিরিয়েন্স পরে শেয়ার করব। আর রিমি, তুমি আসছো তো ভিডিওতে? আমরা 3 জনে এসছি, আসছো তো তুমি? ওকে, চলো সবাই আছি। এরপরের ভিডিওটা বাড়ি গিয়ে করবো, ঠিক আছে? টাটা। স্কুইন্ট সার্জারিতে মাসেল ইনভলভ হওয়ার কারণে অনেকটাই অ্যানাস্থেশিয়া দিতে হয়। আমার ক্ষেত্রে একটা চোখের অপারেশন করতে করতে আর একটাই সেন্স চলে এসেছিলো, তাই আবার অ্যানাস্থেশিয়া দিতে হয়েছে।
যার কারণে খেতে খেতেই আমার বমি শুরু হয়ে গেছিলো। তাই আমি বলবো স্কুইন সার্জারি একটা চোখে করাও, একবারে দুটোতে করাতে যেও না। রাত্রি 10টা বাজে। ওখান থেকে বেরোবার সময় আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আমি যখন ওই ছবিগুলো যখন তুলছিলাম না, তখন শরীরটা ঠিক ছিল, একদম নর্মাল লাগছিল। তারপরে এই অ্যানাস্থেসিয়াটার জন্য এইটা অপারেশন হওয়ার সময় অনেকটা টাইম লেগেছে। টু মাসল করেছে, পরে যখন এটাই করছিল, এটা মোটামুটি সেন্স চলে এসেছিল, তো এটা আবার অ্যানাস্থেসিয়া দিয়েছে। ওভারঅল অ্যানাস্থেসিয়াটা অনেকটাই হয়েছে। ডাক্তার যেটা বললো, এই ভারী ভাবটাই মাথার মধ্যে মনে হচ্ছে না আমি একটা হেলমেট পরে রয়েছি। আদি যখন আমার মাথায় কপালে এরকম আঙুল দিচ্ছিল, আমি সেন্স করতে পারছিলাম না। এখনো করতে পারছি কিনা আমি জানি না। রিমি, তুমি একটু মাথার এখানে এই আঙুল দাও, আর এখানে একটু আঙুল দাও, শুধু এরকম আঙুল টাচ করবে, আমি সেন্স করতে পারছি কিনা আমি দেখবো। এখন অনেকটা সেন্স করতে পারছি, মানে আঙুলটা দিলে বুঝতে পারছি। তখন আদি দিচ্ছিল, বোঝাই যাচ্ছিল না। খাচ্ছিলাম, পুরো নর্মাল ছিল। তারপরে বমি পেতে শুরু করলো, আমি খেতে পারলাম না 2 চামচ 4 চামচ খাওয়ার পরে। এই বমি শুরু হয়েছে ওখান থেকে। আবার বমি হচ্ছে, আমার কেন হবে? অপারেশনের এই যে এক্সপিরিয়েন্স, বমি হওয়াটা স্বাভাবিক। খেতে পারলাম না, বমি রাস্তাতেও বমি করতে করতে এসেছি, হাতে প্যাকেট ছিল তাতে। ইভেন বাড়িতে এসে বমি হয়েছে, কিচ্ছু খেতে পারিনি। এই রাত্রিরে খেলাম, এখন একটু শরীরটা ঠিক লাগছে। এই চোখটা খুলে দিয়েছিল ওখান থেকে। এবার এইটা কতটা আমি খুলতে পারছি আমি জানি না, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাটা দেখতে পাচ্ছি। এই চোখটা আমায় আজকে খুলতে মানা করেছে। এটাই 1 মাসল হয়েছে। এই চোখটা কালকে খুলতে বলেছে। মেডিসিন 2 ড্রপ, একটা অ্যান্টাসিড দিয়েছে আর প্যারাসিটামল 650। কলা ভাত খেয়েছি একটু, এইটুকুই আজকে। এইটুকু যতটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম টানতে হচ্ছে, মানে আঠার মতো আটকে রয়েছে। কালকের প্রোগ্রেসটা কালকে বলবো। আমি জানি না ভিডিওটা আমি কিরকম করতে পারলাম। রিমি সাইড থেকে বলছে হ্যাঁ ভিডিও বানাও, বসে ভিডিও বানাও না। যখন রাত্রির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, যে এরকম কেন দুপুরের সারা ভিডিওটা বানাতে পারিনি। ভমিটিং হওয়ার পর শরীরটা এমন হয়ে গেছিল, সেই বিপি লো টাইপের, কিন্তু ওখান থেকে চেক করলো বিপি একদম নর্মাল। এরকম একটা আনইজিনেস ফিল হচ্ছিল। এখন অনেকটা ঠিক আছি। কালকে সকালের কিরকম প্রোগ্রেস হয় কালকে আবার বলবো। গুড মর্নিং। জানি না কতটা রেকর্ডিং করতে পারছি। যতটা দেখতে পাচ্ছি, এই যে 5 চোখটা অল্প খোলা, বুঝতে পারছো কিনা? আমি তো সবই কেন মবছা দেখছি। হ্যাঁ দেখছি, এটাই। আদি স্কুল যাওয়ার আগে এইটা খুলে দিয়ে যাবে। ব্যথা নেই, কিন্তু সার্জারির সময় ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, এতটা মানে চারপাশের এই পুরো আই বলে 4-5টাই তো কাটা হয়েছে, এই 4-5টা কাটা হয়েছে, এটার এক সাইডটা কাটা হয়েছে। যখন অ্যানাস্থেসিয়ার এফেক্টটা যাবে তখন ব্যথা করবে, এরকম ব্যথা কিন্তু নেই। তো এইখানটা একটু নড়াতে গেলে ওই একটা চাপ লাগে, সেই রকম। এটাকে ব্যথা বলা চলে না। এবার এই চোখটা খোলার পর দুটোর আইয়ের কতটা অ্যালাইনমেন্ট হলো সেটা তারপরে বলবো। ঘুমিয়ে মাথার ভারটা পুরোটাই চলে গেছে। এইখানে হালকা 20% মতো আছে এখনো। মানে অ্যানেস্থেসিয়া কতটা দিয়েছিল যে দুপুর 1টা থেকে সকাল 7টা অবধি, এখনো এখানে 20% আছে। আদির স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, এখন ড্রেস পরছে। ও এসে রাইট সাইডের ব্যান্ডেজটা খুলবে। এখন খুলতে পারবি তো? ভিডিও হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। আদি খুলছে। আগে এটা এতটা খুলে দিবি, এগুলো এতটা খুলে দিবি, এটা খুলে দিবি। নর্মাল চোখের অপারেশনে সকালে ব্রেকফাস্ট করে যেতে পারো। স্কুইন্টের সময় একদম ভুল করেও করো না, না হলে সার্জারির পর বমি হতে হতে অবস্থা খারাপ হয়ে যাবে। এই চোখটা বেশি খুলছে, কারণ এই চোখটা দিয়ে জল কাটেনি তো। এই চোখটা বেশি খুলছে। এই চোখটা জল কেটেছে বলে পুরো রেড হয়ে রয়েছে, আঠা হয়ে রয়েছে। গুড আফটারনুন। কালকে হয়েছে চোখের অপারেশন। কোন চোখের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চোখের কন্ডিশন। এই চোখটা একটু মানে মনিটা মুভমেন্টে একটু ব্যথা হচ্ছে, সে হালকা প্রেশার অনুভব করছে। তো আমি বেশি প্রেশার দিচ্ছিও না, যতক্ষণ পাচ্ছি চোখটা বুঝে থাকারই চেষ্টা করছি। এখনকার ভিডিওটা বানানো খুব ইম্পর্টেন্ট। দিশা ব্যারাকপুরে অপারেশন হয়েছে। সেই দিশা ব্যারাকপুর নিয়ে আমি কিছু বলতে চাই। অনলি দিশা ব্যারাকপুর, হ্যাঁ, দিশার শাওড়াপল্লী না, যেটা আমার বাড়ির একদম কাছে। দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স, হিউজ। আমায় সকাল 9টার সময় ওখানে ওটিতে যেতে বলেছিল। 9:10-15 পৌঁছে গেছিলাম। সেখান থেকে নিয়ে আমায় ওটি ডেস্ক অব্দি যেতে 11:30 বেজে গেল। মানে 9:15 থেকে 11:30। কারণ কি, আমি 9:15 সময় গেলাম, গিয়ে দেখি একটা জায়গায় লাইন পড়েছে। 2 জন মহিলা বসেছিলেন, দিশা স্টাফ। তারা বসে ডকুমেন্ট চেক করছিল। অনেকটাই লাইন, দেখছেন মাত্র 2 জন, যেখানে হওয়া উচিত ছিল অনেকজনই। এরপরে আসছি, এই জিনিসগুলো পরে আসছি, যেগুলো আমার অবজারভেশন। দিশা HR ডিপার্টমেন্ট যিনি ঘুমোচ্ছেন বসে, এইসব দেখতে পাচ্ছেন না পেশেন্টদের হয়রানিটা কতটা হচ্ছে। ডকুমেন্ট সব দেখলো। ওখান থেকে একটা এরকম ছোট্ট সাদা কাগজে লিখে দিল ক্যাশ কাউন্টার, টাকা জমা দেন। ক্যাশ কাউন্টারে বসে রয়েছে কজন? 1 জন। সেই 1 জন বসে ক্যাশ নিচ্ছেন। সেখানে আবার আরেকটা ইন্ডিভিজুয়াল লাইন। সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। তো আমার মাথায় কি একটা খটকা লাগলো যে এখানে ক্যাশ কাউন্টারে দাঁড়াবো, আমার তো ক্যাশলেস। তো আমি যেখানে ডকুমেন্টগুলো দেখিয়ে এলাম, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম। উনি কি বললেন, না সবাইকে দিতে হবে, ক্যাশ কাউন্টারে তো যেতেই হবে, ওখানে জিরো বিলিং হলেও তো একটা হবে। এটা হাফ ইনফরমেশন। কি করে একটু পরেই বুঝবেন। আমি ক্যাশ কাউন্টারে গিয়ে দাঁড়ালাম। তখন রিমি আমায় বললো, তুমি একবার গিয়ে সামনে থেকে জিজ্ঞাসা করে নাও, তোমায় দাঁড়াতে হবে তো। আমি গিয়ে ক্যাশ কাউন্টারে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি কিন্তু ECHS, তো আমায় কি করতে হবে? তখন ক্যাশ কাউন্টার থেকে আমায় বললো, আপনি
কর্পোরেট ডেস্কে চলে যান, ওখান থেকে আপনাকে লিখিয়ে আনতে হবে। কর্পোরেট কাউন্টারে গেলাম, ওখানে একটা ছোট্ট কাঠের কেবিন, তার মধ্যে অনেক কম্পিউটারই রাখা, বসে রয়েছেন মাত্র একজন, তার বাইরে একটা বিশাল লম্বা লাইন। যখন ভেতরে ঢুকলাম, উনি আমার ইসিএইচএস অ্যাপ্রুভালটা বার করলেন, আজকের ডেটের বার করে একটা কাগজে লিখে দিলেন, সিএইচএস ক্রেডিট করে একটা কিছু লিখে দিলেন। সেইটা নিয়ে আমি যখন বিল কাউন্টারে এলাম, ততক্ষণ রিমি বিল কাউন্টারে দাঁড়িয়েছিল, ওর লাইনটা দুজনের পর এসে পৌঁছেছে। আমি দুজন ছিলাম, আমি পেশেন্ট, রিমি। যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কি হয়রানিটা হবে এবার দেখুন। আমার মতো এরকম অনেকেই আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এরকম স্কিমের আন্ডারে এসছে, তারা ওই অতটা লাইন দিয়ে এসে যখন বিলিং কাউন্টারে যাচ্ছে, বিলিং কাউন্টার বলছে আপনাদের যেতে হবে কর্পোরেট ডেস্ক, ওখান থেকে লিখিয়ে আনতে হবে। কর্পোরেট ডেস্কে লিখিয়ে এনে আবার যখন বিলিং কাউন্টারের মুখে আসছে সে, তখন দেখছে লাইনটা তো বাড়তে থাকছে। আমি নয়, রিমি আমার পেছনে দাঁড়িয়েছিল। হয়রানির মুখোমুখি হলাম না। এই পুরো জিনিসটাই হাওড়াপল্লী দিশায় কিন্তু অনেক সিস্টেমেটিক। তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এই সবার মাঝখানে যে বিহেভিয়ার, যে স্টাফ বিহেভিয়ার, সেটা সত্যি দিশা ব্যারাকপুরে মনে হচ্ছে যেন আমরা সবাই এই ফেসিলিটিটা দিশা আমাদের দিচ্ছে যে এসো ট্রিটমেন্টটা করাও ফ্রি অফ কস্ট। এই হচ্ছে ব্যাপার। ওটিতে গিয়ে পৌঁছলাম 11:30টার সময়, ওটি হলো 4:30টার সময় নাকি ওখানে সব বন্ধ হয়ে যায়। মানে আমার কন্ডিশন তখন, আমি 4টের সময় বমি করছি, তখন বলছে আপনাকে কিন্তু 4:30টার সময় ছাড়তে হবে, এখানে 4:30টার পর আর রাখা যায় না, সবার ছুটি হয়ে যায়। রিমিকে বললো প্রেসক্রিপশন দিয়ে ওষুধটা নিয়ে এসো। দিশার মধ্যেই একটা মেডিসিন কাউন্টার আছে, যেই মেডিসিন কাউন্টারে প্যারাসিটামল পর্যন্ত পাওয়া যায় না। রিমির অবজারভেশন, যেটাও আমায় এসে বলছে যে ওখানে গিয়ে পেশেন্টরা রীতিমতো চেঁচামেচি করছে যে এতটা, ওখানেও আবার লাইন, তো পেশেন্ট আর পেশেন্ট পার্টিরা এসে চেঁচামেচি করছে যে আপনাদের এখানে একটা কমন মেডিসিন গুলো পর্যন্ত নেই, যে মেডিসিন এতজন, আমি 15 মিনিট 20 মিনিট লাইন দিয়ে এখানে আসছি, এসে বলছেন একটা মেডিসিন নেই। আমি যেমন গেছি, আমার দুখানা আই ড্রপ লিখেছে, একটা প্যান40 লিখেছে, একটা প্যারাসিটামল 650 লিখেছে। দুটো মেডিসিনের মধ্যে একটা হচ্ছে রিফ্রেশ টিয়ার্স টাইপের, যেরকম হয় না, যেটা সবাই দিতে পারে, সেইটা অ্যাভেলেবেল। আর একটা যেটা মেন ওষুধ, সেটা অ্যাভেলেবেল নয়। প্যান40 অ্যাভেলেবেল, প্যারাসিটামল 650 অ্যাভেলেবেল নয়। ওখান থেকে বলে দিচ্ছে আপনি বাইরের দোকানে চলে যান, পেয়ে যাবেন, নাহলে ব্যারাকপুর স্টেশন পৌঁছে যান। আর এরকম কেনই বা হবে? একটা হসপিটালে তো জানা উচিত যে আজকে ওটি চলছে, যে ওটিতে এই মেডিসিনসগুলো লাগে। আমি তো ইভেন দেখেছি যে চেম্বার খুলে যেসব ডাক্তাররা বসে না, সেই ডাক্তারের পাশে যে ডিসপেন্সারিটা হয়, সেখানে সব ওষুধ পাওয়া যায়, বাইরে পাওয়া যাক আর না যাক। দিশায় উল্টো, কিন্তু ওখানে কি চশমার যে দোকানটা, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে রেখেছে। এবার আসি, প্রথমবার দিশাতে গিয়ে অ্যাজ এ পেশেন্ট আমি যেগুলো অবজার্ভ করলাম, ওখানের HR টিম, দিশা ম্যানেজমেন্ট টিম, সত্যি তারা কি করছে। হ্যাঁ বলো। আচ্ছা এখন মোছাবে, আচ্ছা আমার মাথাটা এখন একটু মুছিয়ে দেবে, গাটা ধোয়া হয়ে গেছে, স্পঞ্জ করে দিক, তারপর আমি আমার অবজারভেশন, দিশার চারপাশে খাওয়ার ব্যবস্থা, সেইগুলো নিয়ে আলোচনা করবো। যারা আমার এই ভিডিওটা দেখছো না, তারা একবার দিশা হাওড়াপল্লীতে এসো, ম্যানেজমেন্টটা অনেক ভালো। মাথাটা ধুয়ে এলাম, এই জন্য শীতকালে করতে বলে, চশমাটা পরে নি দাঁড়া। তারপরে আমার অবজারভেশনস গুলো একটু বলবো। যেমন প্রথমে গিয়ে আমাদের 3 জায়গায় দাঁড়াতে হলো। পেশেন্ট যাচ্ছে অপারেশন করাতে, 9টার মধ্যে গিয়ে যদি 9:30টার মধ্যে সে ওটিতে পৌঁছে যায়, তাহলে কত সুবিধা বলো তো। আমরা যখন ওটিতে গিয়ে পৌঁছলাম 11:30টার সময়, তখন ওখানের যে ডাক্তারের যিনি অ্যাসিস্ট্যান্ট, তিনি বলছেন ডাক্তার এসে ওটিতে বসে রয়েছে, আমরা পেশেন্ট পাঠাতে পারছি না। কি করে পাঠাবে? এই যদি দিশার কোঅর্ডিনেশন হয়। হাওড়াপল্লীতে কিন্তু এরকম নয়, আপনি গেলেন, ওখানে দাঁড়ালেন, মানে যেটা হওয়া উচিত, যিনি ডকুমেন্ট চেক করছেন পাশেই বিলিং হয়ে গেল, ব্যাস। যদি কর্পোরেটের থাকে, তার কাছে রিপোর্ট থাকা উচিত তো, যে হ্যাঁ ইনি কর্পোরেট আসবেন, ঠাক করে চেক করলো, দেখলো, কয়েকজন থাকা উচিত। এখানে বসে 2জন চেক করছেন, পাঠাচ্ছে বিলিংয়ে একজনের কাছে, কর্পোরেটে গিয়ে একজন বসে রয়েছে, হিউজ লম্বা লম্বা লাইন, মেডিসিন নেই, কাউন্টারে মেডিসিন নেই। তার উপরে আর একটা জিনিস হচ্ছে, হাওড়াপল্লী দিশার সাথে ব্যারাকপুর দিশার পার্থক্য কি? বিনা অ্যাপয়েন্টমেন্টে পৌঁছে গেলেন, এখানে গিয়ে না ভেতরে চলে যাবেন, গিয়ে বিশাল বসার জায়গা, সেখানে বসে থাকবেন। যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে তাদের ডাকবেন, আপনি গিয়ে বলবেন দেখুন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারিনি। এখানে সেরকম কিছু না, পায়রার খোপের মধ্যে কতগুলো খোপ বানানো হয়েছে, সেখানে বাইরে, বিল্ডিংয়ের বাইরে, মানে জায়গাটা কি বলবো, 5 ফুটের একটা জায়গা, লম্বা করিডোর, সেখানে কমসে কম 4-5টা-6টা কাউন্টার বানানো, সেখানে দাঁড়িয়ে থেকে আপনাকে লাইন নিতে হবে। সেই লাইন যখন পড়ে না, ব্যারাকপুর দিশায় বিনা অ্যাপয়েন্টমেন্ট তো ভুল করেও যাবেন না, ঝেলে যাবেন। আমি বলছি ঝেলে যাবেন। এবার বলছি যে বাইরের খাওয়া দাওয়ার পরিবেশটা কেরম। বাইরে কিন্তু খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা নেই। পাশে দাদা বৌদির বিরিয়ানি রয়েছে, আরসালান রয়েছে, যদিও আমি আরসালান পছন্দ করি না, কেন আমি সেটার দিকে আর যাচ্ছি না। আরসালান কিন্তু দুপুরে খোলে না, বিকেলে খোলে। দাদা বৌদির বিরিয়ানি। আচ্ছা আপনি একটা হসপিটালে অপারেশন করাতে যাচ্ছেন, আপনার পেশেন্ট ভেতরে ভর্তি, আপনি বিরিয়ানি খেতে পারবেন? সেই মানসিকতা তো নেই। আশেপাশে যে খাবারগুলো পাওয়া যায়, ওই 40-45 টাকা যেটা রিমি খেয়েছে, ভাত, তার সাথে হলুদ রঙের জল, যেটাকে ডাল বলে ওরা, 4টে ব্যাটস পাপড়। আমার ছেলে এসে বলছিল 4খানা পাপড় দিয়েছে বাবা, মানে আমাদের আইডিয়া হয় 4খানা ব্যাটস পাপড়, আর একটা মনে হয় কিছু সামথিং সবজি, যেটা শুধু ওখানেই পাওয়া যায়। এরকম টাইপের খাবার ওখানে 40-45 টাকায় পাওয়া যায়। খাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেই। আপনি কোনো দোকানে গিয়ে একটা জুস পাবেন না,
দিশার মধ্যে একখানা কাউন্টার রয়েছে, সেখানে জুস পাওয়া যায় না। আদি একটা জুস খাবে বলছিল, সেখান দিয়ে গিয়ে ছোট একটা কোল্ড ড্রিঙ্ক কিনতে হলো, জুস পাওয়া যায় না। হ্যাঁ, বিস্কুট 5-10 টাকার, কেক এইসব রয়েছে, মানে দোকানটা না থাকার মতো, বাইরেও কিছু অ্যাভেলেবেল নেই। সেটা নিয়ে তো দিশার ওপর আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস বলবো, দেখুন আমি কিন্তু ডাক্তারিতে যাচ্ছি না, ওটা পুরো আলাদা পার্ট। হসপিটাল কি করে ম্যানেজ করছে সেগুলো তো ডাক্তার দেখবে না, তার জন্য তো HR আছে, হসপিটাল টিম আছে। আমি তাদের বলবো একটু সারাপল্লী দিশায় আসুন, আপনারা সবাই মিলে যতজন স্টাফ আছে একটু সারাপল্লী দিশায় এসে না সকাল থেকে বিকেল অবধি একটু বসে থাকুন, দেখুন কি করে ম্যানেজ করে, কি করে পেশেন্টদের সাথে বিহেভ করে। আমার ওখানে গিয়ে হটটক হয়েছে, অনেক পেশেন্টের সাথে হটটক হচ্ছে। ইভেন পেশেন্টরা এরকম বলছে, আমরা পয়সা দিয়ে এখানে অপারেশন করাতে এসেছি, ট্রিটমেন্ট করাতে এসেছি, আপনারা এরকম ভাবে বিহেভ করছেন। আরে আমাদের পয়সাতে তো আপনাদের হসপিটাল চলছে, একটু পেশেন্টটাকে কেয়ার করুন। একদিনে এরকম 5-6টা আমি শুনেছি। এই হচ্ছে দিশা ব্যারাকপুর। এটা আমার বলা দরকার ছিল, কারণ এরপরে আমি হয়তো ভুলে যাব, কালকে সদ্য হয়ে এসছে, তো তাই আমি এটাও শেয়ার করা মনে হলো আপনাদের সাথে প্রয়োজন, এই ভিডিওতে এটাও থাকবে। ট্রিটমেন্টের আমার কেরম সার্জারি হলো, আমার নেক্সট আবার 4-5 দিন পরেই বলেছে গিয়ে দেখাতে হবে। এখন খুলে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো লাইন ফোকাসড হচ্ছে না, যেটা আমি সকালে বললাম না, খুব চিন্তা হচ্ছে, গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল, আমি ফোকাস কেন করতে পারছি না। কিন্তু সামনের জিনিসে ফোকাস করতে গেলে এটা একটু লাগছে, হবে আমার মনে হয়, অবশ্যই ফোকাস হবে, কারণ এতজনের কুইন সার্জারি উনি করছেন, ডাক্তারের উপর তো ভরসা থাকতেই হবে। ডাক্তারি প্রফেশন খুব নোবেল প্রফেশন, আর মনে করি ডাক্তার যারা হয় না, এই সাধু সন্ন্যাসী যারা সবকিছু ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হয়, ডাক্তারি কিন্তু সেরকম একটা প্রফেশন। তো ডাক্তারি নিয়ে বা ডাক্তারকে নিয়ে আমি কোনো কথাই বলবো না, বলা সাজে না। তো আজকে এটাই, আজকে অপারেশনের সেকেন্ড ডে। সকালবেলা উঠে চোখটা পুরো আটকে গেছিলো, মানে ওষুধ পড়ছে তো 6বার করে 2টো ড্রপ, সবার মানে 12 বার। সেটার জন্য চোখের মধ্যে এই যে জল কাটছে দেখছো, এখন এই জল কাটাগুলো হচ্ছে, চোখ আটকে যাচ্ছে। সকালে উঠে একবার এমনি পরিষ্কার করে দিল, মানে কটন জলের মধ্যে 10 মিনিট ধরে ফুটিয়ে সেটাকে স্টেরিলাইজড করে সেইটাকে চিপড়ে সেইটা দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিলে এখন চোখ খুলতে পারছি, দেখতে পাচ্ছি তোমরা, চোখ খুলতে পারছি। চোখ এখনও ফোলা রয়েছে, এই চোখে সেই হালকা পেনটা রয়েছে। হ্যাঁ, জিনিসগুলো একটু দূর অবধিও আমি ফোকাস করতে পারছি, বহু দূরের জিনিস এখনও ফোকাস করতে পারছি না, মানে ডবল দেখছি এখনও। তো সেটা নিয়ে তো টেনশনে আছি। রিমি বারবার আমায় বলছে যে দেখো ডাক্তারকে দেখাতে যাবে, এখন তো সবে চোখের অপারেশন হয়েছে, এত মেজর অপারেশন 2.5 ঘন্টা ধরে হয়েছে, অবভিয়াসলি স্কুইন্টার অপারেশন এই বড় এজে মেজরই। তো এটা হচ্ছে আজকের আপডেট। এই চোখটায় কালকে রাত থেকে একটু ব্যথা আছে, চারপাশের মাসেলটা একটু ব্যথা করছে মুভ করাতে গেলে, তো আমি মুভ করাচ্ছি না। এই চোখটা দিয়ে যেমন কোনো প্রবলেম নেই, জল কাটছে, রুমাল আছে, রুমাল দিয়ে বুঝতে পারছি। এটাই হচ্ছে সকালের আপডেট। চা এসে গেছে, চা খাই, পরের আপডেট আবার পরে দেবো। বেশিক্ষণ বললে তোমরা আবার এই ভিডিওটা দেখতে বোর হয়ে যাবে। যাদের স্কুইন্ট আছে বা অল্টারনেটিং এক্সোটোপিয়া বা লেজি আইস বলে, সব কিছুই অপারেশন করিয়ে ভালো হলো না খারাপ হলো, কী আপডেট সেটা জানাবার জন্যই ভিডিওটা জাস্ট করা, আর কোনোই আমার উদ্দেশ্য নয়। গুড ইভিনিং, রাত্রির 11টা বাজে। বিকেলবেলা ঘুমিয়েছিলাম, অনেকটাই ঘুমিয়ে পড়েছি, এখন উঠলাম। মানে পরশু দিন অপারেশন হয়েছে, কালকের দিন গেছে, আজকে 3rd ডে। আজকে বিকেলবেলা হসপিটালের যে একটা কন্ট্যাক্ট নাম্বার, এমার্জেন্সি নাম্বার দিয়েছিল, ওখানে ফোন করলাম যে আমি সামনের জিনিসগুলো তো ক্লিয়ার দেখছি এবং ফোকাস দেখছি, সিঙ্গেল দেখছি, কিন্তু দূরের ভিশনগুলো আমি এখন পুরোপুরি ডবল দেখছি, আগে এরকম দেখতাম না। তো বললো দেখুন এটা তো এখন নর্মাল হতে পারে, 7 ডেজ কোনো চিন্তার কারণ নেই, আপনি 7 ডেজ পরে ডক্টর দেখবে, তারপরে যা বোঝার উনি তো আছেন, এটা বললো। কিন্তু আমি এখন টেনশন হচ্ছে যে দূরের জিনিসটা যেটা আমি ডবল দেখছি, এরকম কিন্তু আগে আমি দেখিনি, মানে পুরোই দুটো একদম দূরের জিনিস পাশাপাশি দুটো মনে হচ্ছে এরকম ডবল, কোনোভাবেই ওটাকে আগে আনতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমি এই যে মোবাইলটা রয়েছে আমার সামনে, এই চোখটা দিয়ে আমি এখন দেখতে পাচ্ছি, এই চোখটা দেখেছো পুরো বন্ধ হয়ে রয়েছে। এখন আবার ওয়াশ করবো, আবার খুলবো। কুইন্টের পরে, সার্জারির পরে আপডেটগুলো আমি রেকর্ড করছি, সেইভাবে ভিডিও বানিয়ে আমি পুরোটাই জানাবো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একটু খুলেছে ডান দিকটা পুরোই, মানে এগুলো পুরো ওষুধ আটকে রয়েছে যেগুলো, এগুলোকে ওয়াশ করতে হচ্ছে। এবার কালকে আবার ভিডিও বানাবো। গুড মর্নিং দেবী और सज्जनों, आज है 3rd ডে, मतलब 8 তারিখে অপারেশন হয়েছে, আজকে 11 তারিখ সকালবেলায়। গুড মর্নিং। কালকে রাতটা হরিবেল নাইট গেছে, হরিবেল নাইট। যদিও ভগবান সহায় ছিল বলে একটু বেঁচে গেছি। কিভাবে বলছি, কালকে আমরা বিকেলবেলা 5টার সময় আমরা একটু পাওয়ার ন্যাপ নিতে গেলাম, সেই পাওয়ার ন্যাপটা আমাদের এক্সটেন্ড করে গেল রাত্রির 11টা অবধি। মানে এতটাই শরীর টায়ার্ড, রিমিরও শরীরটা খারাপ হয়ে গেছে, একা হাতে সব কিছু করতে হচ্ছে। তো সবাই মোটামুটি 11টার সময় উঠলাম, উঠে দেখি 11:30টার সময় সাডেনলি লো ভোল্টেজ, এত লো ভোল্টেজ মানে স্টেবিলাইজার যেটা সেটাতেও লো দেখাচ্ছে, LED লাইট পর্যন্ত জ্বলছে না। এই করতে করতে উইদিন 10 মিনিটস পাওয়ার অফ। সেই পাওয়ার এলো রাত্রির 3:30টের সময়। এই গরমে 3:30টে অবধি ছটফট করে 3:30টায় যেই পাওয়ার এলো, CSC অ্যাক্টিভ লেগেছিল, আমার বাড়ির সামনেই ট্রান্সফরমারটা লেগেছিল।
তারপরে সব আবার গা ঠা ধুয়ে শোয়া হলো। এই সকালে উঠেছি, এখন এই যে এই বাটি করে গজ নিয়ে এটাকে ফুটিয়ে এটাকে রিমি করে দেয়, দিয়ে আমি চোখটাকে আমার ওয়াশ করব। ভালো করে চিপড়ে নিয়ে চোখের কন্ডিশনটা দেখো। কালকে আমি বলেছি যে আমার যে টেনশানের কারণটা সেটা আমি বললাম যে কাছের জিনিস আমি সিঙ্গেল দেখছি, দূরের জিনিস কিন্তু এখনও ডাবল। এটা নর্মাল না অ্যাবনর্মাল, নিজে টেনশান হচ্ছে। আর দেখো স্কুইন্টের সার্জারি তো কী হয় আমি নিজেও জানি না, যেরকম আপডেট হবে সেরকম বলতে থাকবো। ব্যাপারটা কী হয়, এই ওষুধগুলো দেওয়ার পরে যদি ঘুমিয়ে পড়ি, মানে চোখ বন্ধ করে, চিপকে যায়, পুরো চিপকে যায়। তারপরে যখন এই ওঠার পরে চোখটা খোলে না, তখন একটা আনইজিনেস ফিল হয়। এত রোডের সামনে বাড়ি হওয়ার জন্য এত ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে না, কি বলবো। আমার বাড়িটা অনেকটা ভেতরে, সেখানে একদম পিন ড্রপ সাইলেন্স। কালকে বাড়ির প্রথম আম খেলাম, ওহো সেই আম খেলে না, তোমরা যারা খেতে চাও চলে এসো, একসাথে সব আম পাকতে শুরু করে দিয়েছে, এত গরম। দুটো চোখ খুলতে পারছি, মানে এখন মুভমেন্টটা হচ্ছে, চোখের লাল ভাবটা এখনও কাটেনি। অবভিয়াসলি স্কুইন্টের সার্জারি, সাইডগুলো কাটা হয়েছে, কতদিনে যাবে আমি জানি না। 24 আওয়ার্স এই চশমাটা পরে থাকছি। আর এই চশমাটার একটা দারুণ জিনিস কি, আমার মনে হয় সানগ্লাসের থেকে এই চশমাটা পরা ভালো, দারুণ এফেক্টিভ। কেন লোকে পড়ে না, তো আজকে আমি ব্লগটা সকালবেলার এইটুকুই করলাম। 8 তারিখ অপারেশন হয়েছে, 9-10, আজকে হচ্ছে 11, থার্ড ডে। এখন অবধি আমি সিঙ্গেল দেখছি। দূরের জিনিস যে ডাবল দেখাটা না, সেটা আগে যেমন আমার এখান থেকে মোটামুটি 20 ফিট দূরে একটা ঘড়ি রাখা আছে, ওই ঘড়িটাকে আগে পুরো দুটো আলাদা আলাদা দেখছিলাম, এখন কিন্তু দুটো ঘড়ি এরকম পাশাপাশি এসছে। হ্যাঁ, অনেকটাই রিকভার হয়েছে। মানে আমি বলবো না যে দূরের জিনিস ফোকাস হচ্ছে, আস্তে আস্তে কিন্তু হচ্ছে, পুরো হয়নি, হয়েছে। দুটো ঘড়ি আগে এরকম পুরো এরকম সাইডে সাইডে রাখা ছিল, এখন এই পজিশানে এসছে। হোপ ফর দ্য বেস্ট। তোমাদের ভালোবাসা, ব্লেসিংস, নিশ্চয়ই আমার এই সার্জারিটা সাকসেসফুল হতেই হবে। 8 তারিখে অপারেশন, আজকে হচ্ছে 12 তারিখ। তো আজকে চোখের কন্ডিশন হচ্ছে, এটা বাঁ দিকের চোখটা দেখতে পাচ্ছ, জল কাটছে না, কিছুই হচ্ছে না, এটায় 1 মাসেল হয়েছে। আর এইটা হচ্ছে ডান দিকের চোখ, যেটা এখনও কিন্তু জল কেটে যাচ্ছে, এটা 2 মাসেল হয়েছে, এটায় জল কেটে যাচ্ছে, এখানে একটা কালশিটে ভাব রয়েছে। এইটা হচ্ছে আজকের আপডেট। তো চোখগুলোকে জাস্ট দেখাবার জন্য যে 8 তারিখে অপারেশন আর 12 তারিখের পরে চোখগুলো কীরকম পজিশানে আছে, 1 মাসেল 2 মাসেল। গুড মর্নিং, আজকে 13 তারিখ, 8 তারিখে অপারেশন হয়েছে। আজকে যাচ্ছি ডাক্তারের কাছে রিভিউ। চোখের কন্ডিশন দেখতেই পাচ্ছ তোমরা, রিভিউ করিয়ে আসি। ডান চোখে জল কাটাটা এখনও রয়েছে, ফার্দার কি রিভিউ হলো সেটা আমি জানাবো। তুই একটা জিনিস করে দিই, যেটা তোর কমন। আমার সার্জারি হয়েছে দিশা ব্যারাকপুর, কিন্তু রিভিউ হবে পলতা দিশায়, যেটা নিউলি ওপেন। আর এর সেটআপটা অনেকটাই ভালো কম্প্যারিজন টু দিশা ব্যারাকপুর। এখানে দুটো প্লাস পয়েন্ট, ওয়েটিং এরিয়াটা সম্পূর্ণভাবে ভেতরে, আর ভেতরে একটা সুন্দর ক্যাফেটেরিয়া আছে, যার খাওয়ার কোয়ালিটি সত্যিই ভালো। মেডিসিন কাউন্টারও আছে, কিন্তু নন অ্যাভেলেবিলিটি অফ মেডিসিন এখানেও। এখানে সকালের ব্রেকফাস্টে দই বড়া, দোসা, ইডলি এটসেট্রা পাওয়া যায় 50 রুপিস, 70 রুপিস, 80 রুপিস এইরকম প্রাইস পয়েন্টে। আর দুপুরবেলা ভেজ থালি, এগ থালি, ফিশ থালি 70 রুপিস, 90 রুপিস, 110 রুপিস। প্রাইসগুলো কিন্তু ভেরি রিজনেবল, কারণ খাওয়ার কোয়ালিটি সত্যিই খুব ভালো, আর জায়গাটাও নিট অ্যান্ড ক্লিন। ব্যারাকপুরের এক্সপিরিয়েন্সটা এতটাই বাজে ছিল যে রিমি কিন্তু দুপুরের রান্নাবান্না করেই গেছিল। এখানে এত সুন্দর সেটআপ দেখে দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই সেরে বাড়ি ফিরলাম। চোখের কন্ডিশন আগের থেকে অনেকটাই বেটার, ডুয়েল ভিশন প্রায় চলে গেছে, তাই ফেরার সময় ফেরিঘাটে আমি আর আদি মিলে একটু ফটোশ্যুটও করে নিলাম, বাট আন্ডার স্ট্রিক্ট গাইডেন্স অফ রিমি। গুড মর্নিং। লাস্ট ভিডিও বানিয়েছিলাম যেদিন আমার অপারেশনের পরে ডাক্তারের রিভিউ ছিল, 13 তারিখে, মানে 8 তারিখ অপারেশন হয়েছে, 13 তারিখ ডাক্তারের রিভিউ ছিল। 14 তারিখ আমি আর কোনো ভিডিও বানাইনি, আজকে হচ্ছে 15 তারিখ। আর আজকে মোটামুটি আমার সেকেন্ড ব্লগ, যে স্কুইন্ট সার্জারির পরের, এটাই আমার এন্ড ভিডিও। এরপরে আমার চোখ কেরম থাকছে না থাকছে 1 মাস পরের রিভিউ আছে, সেটারও ডেট পেয়ে গেছি। তারপরে আমি একটা ছোট্ট করে আপডেট দেবো। আজকে অনেক কিছু বলার আছে। চোখের কন্ডিশন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি নিজে খুব হ্যাপি।
আর আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো স্কুইন্টের ব্যাপারে, যেটা আমি এখন অবধি নিজের চোখ হয়ে নিজেই বুঝতে পারিনি, সেইগুলো ডিসকাস করবো তোমাদের সাথে। দেখো, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ বুঝতেই পারছো অপারেশনের পরে মাথায় জল দেওয়া, মানে পরশু দিন থেকেও আমি জল দিইনি ডাক্তার দেখিয়ে এসে, কালকে ধুয়েছি চোখ বুঝে, এখনও আমি চোখে জল লাগাচ্ছি না। ডাক্তার বলেছে সব কিছুই করতে পারো নর্মাল লাইফে 1 সপ্তাহ পর থেকে, মানে আমি বাইরে বেরোনোটা এখনও 1 উইক পর থেকে স্টার্ট করব। কিন্তু যেটা আমি বলার জন্য আজকে এসেছি, স্কুইন্টের আগে আমার তোমার স্টার্টিং ভিডিওটা দেখেছো, আমার চোখ একটা ডেভিয়েট করে বাইরে চলে যায়, হয় এটা না হলে এটা, যখন আমি খুব টায়ার্ড হয়ে পড়ি, সেটা ছিল আমার প্রবলেম। আর আমি যখন তোমাদের সাথে কথা বলতাম তখন কিন্তু আমি এটাও বলেছিলাম, দেখো আমার চোখ ফোকাসড। সার্জারির পরে আমি বুঝতে পারলাম আমার দুটো চোখ ফোকাসড হওয়া সত্ত্বেও আমার ডান চোখ কিন্তু সেরকমভাবে কাজ করতো না। মানে ডান চোখ থেকে আমি 100% আউটপুট পেলেও ব্রেন সেটাকে প্রসেস করতো না। তার ফলে কী হতো, বাঁ চোখ দিয়ে আমি ক্লিয়ার দেখছি। আমি তোমাদের একটা কথা বলেছিলাম না, যে আমি ইন্ডিভিজুয়াল চোখে কিন্তু সবগুলোতে পরিষ্কার দেখছি, তো আমি একটা চোখে ভালো দেখতাম, কিন্তু যখন দুটোতে দেখতাম তখন আমার একটু ব্লার লাগতো। আমি বুঝতে পারতাম না যে আমি তো দুটো দিয়ে যখন ফোকাসড রয়েছে তখন কেন ব্লার দেখছি। সার্জারিটা হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছি, যখন আমি দুটো চোখে ফোকাসড করতাম, ফোকাস করে দেখতাম, তখনও আমার ডান চোখের যে ইনপুটটা সেটা কিন্তু ব্রেন ফুললি প্রসেস করতো না। তার ফলে কি হতো, বাঁ চোখের আমার 100% আর ডান চোখের যেটা ভিশন সেটা একটু আবঝা হয়ে যেত। এটা আমি নিজেও এতদিন অবধি বুঝিনি, কিন্তু এটা স্কুইন সার্জারির পর আমি বুঝতে পারছি। কারণ এখন যখন বসে আমি দূরের টিভিটা দেখছি, তখন আমি একটা চোখে পাওয়ার ছাড়া, চশমা ছাড়া বলছি, আমি এই চোখ দিয়ে দেখছি আবঝা একটু, এই চোখে আবঝা, অবভিয়াসলি পাওয়ার নেই। যখন আমি দু চোখ দিয়ে দেখছি, মানে দুটো আবঝা মিলিয়ে কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে, যেটা আগে উল্টো ছিল। সেইটা কেন আমি এখন বুঝতে পারলাম। স্কুইন সার্জারি হয়ে গেছে, কতটা কি প্রোগ্রেস, 1 মাস পরে আমায় চোখের পাওয়ার দেবে, কারণ এই রেডিস ভাবটা যেতে একটু টাইম লাগবে। আমার চোখে দিচ্ছিল একটা স্টেরয়েড, ডক্টর যেটা বললো, একটা স্টেরয়েড মেডিসিন দিচ্ছিল, যার ফলে কী হচ্ছে, আমার চোখের প্রেশারটা বেড়ে যাচ্ছিল। তাই ওই মেডিসিনটাকে চেঞ্জ করে দিয়েছে, অন্য একটা মেডিসিন দিয়েছে নন স্টেরয়েড, যেটা দেওয়ার ফলে আমার এই চোখের রেডিস ভাবটা যেটা, এটা যেতে হয়তো 1-1.5 মাস 2 মাসও টাইম লাগতে পারে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে দূরের জিনিস এখনও ফোকাসড হচ্ছে না কেন, যেটা আমি প্রথম দিন সার্জারির পরে বলেছিলাম। ডাক্তার বললো ব্রেন তো জিনিসটায় অ্যাডজাস্ট হতেও টাইম লাগবে, 2-3 মাসও সময় লেগে যেতে পারবে। কিন্তু আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি আমার কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হয়েছে। যদি আমার চোখের পাওয়ারটা ঠিকঠাক হয়ে যেত, আমার অনেকটাই অ্যাডজাস্ট, মানে আগে দুটো আমি এরকম অবজেক্ট দেখতাম, এখন কিন্তু সেটা এইরকম চলে এসছে। এটা কিন্তু এই কদিনের মধ্যেই হয়েছে। তাই আমার সার্জারির করার পর আমি ভীষণভাবে হ্যাপি, ডাক্তারের উপর আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। আর ডাক্তার আমায় দেখে বলল খুব ভালো সার্জারি হয়েছে, এই চোখটা একটু ওভার কারেকশন করেছে, উনি যেটা ভালো বুঝেছেন সেটাই। এবং আমায় একটা কথা জিজ্ঞাসা করলেন, নিজের চোখগুলো দেখেছেন, কতটা আইবলগুলো অ্যালাইন হয়েছে দেখেছেন? সত্যি আমি তো ভিশনে অনেকটাই, আমি এখন ভাবছি যে আমি জানি না 100% ভিশন কতটা হয়, কিন্তু যতটুকু আমার ফিরে এসছে, যতটুকু আমি অ্যালাইন করে দেখতে পাচ্ছি, আমি ভেরি হ্যাপি। অ্যান্ড থ্যাঙ্কস টু ডাক্তারকে অশেষ ধন্যবাদ, যারা স্কুইন সার্জারি বয়সকালে করাচ্ছ, যাদের স্কুইনটা জন্মগত না, কোনো এক কারণে এসছে। আমার যেরকম আমি জানি না কী কারণে এসছে, আমি 2014-এর পর থেকে এটা নোটিস করা শুরু করি অল্প অল্প করে। তারা যারা সার্জারির কথা ভাবছো, করাতে পারো। অবশ্যই ভালো স্কুইন সার্জন হতে হবে, ভালোভাবে ডায়াগনোজ করতে হবে, এবং তারপরে যে কারেকশানটা অবশ্যই এটা কিন্তু করি। আমি সত্যিই খুব খুশি যে আমি যেরকমভাবে দেখতে চাইছিলাম সেরকমভাবে দেখার দিকে আমি এগোচ্ছি। এবং অনেক কিছু জিনিস, ওই একটা হয় না, যার একটা অঙ্গ নেই সে বোঝে না সেই অঙ্গের কাজটা কেন। আমার এই দুটো চোখ যে একসাথে কাজ করতো না 2014-র পর থেকে, যে ধীরে ধীরে আমি অ্যাডজাস্ট হয়ে গেছিলাম, সেই অ্যাডজাস্টমেন্টটা যে আমায় কোনখানে নিয়ে গেছিলো এই সার্জারির পরে কিন্তু আমি বুঝতে পারছি। চোখে কিন্তু আজকে 15 তারিখে আমার চোখে কোনো প্রবলেম নেই, বাঁ চোখেও কোনো প্রবলেম নেই। ডান চোখটা দিয়ে মাঝে মাঝে একটু জল কাটছে, তবে হ্যাঁ, বাঁ চোখটা তুলনায় ডান চোখটা, মানে এটা যেহেতু 2 মাসেল, এটা 1 মাসেল, দুদিক হয়েছে একদিক হয়েছে এরকম একটা কিছু, তো প্রোগ্রেসটা কিন্তু একটু 1.5-2 দিন ডিলে চলছে। মানে এই চোখটার কন্ডিশন ঠিক হচ্ছে, আমি বলবো না ঠিক হচ্ছে না, এটা যেমন আমার মনে হচ্ছে হয়েই গেছে, একদম ঠিক হয়ে গেছে। এইটা একটু জল কাটছে, সেটা 2 দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো। আমি অবশ্যই আশা করব, আমি জানি এটা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। তোমরা যারা স্কুইন্টের জন্য ভাবছো, স্কুইন সার্জারির জন্য ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা বানালাম। আমার কোনো অ্যাডভাইস নয় যে তোমরা দিশায় যাও, এই ডাক্তারের কাছে যাও, আমি ডাক্তারের নামও নিইনি,
কিন্তু এটা আমার পার্সোনাল একটা জিনিস। আমি ভেবেছিলাম সার্জারি, শরীরের কাটাছেঁড়া ততদিন অবধি করা উচিত নয় যতদিন অবধি শরীর টানছে, কিন্তু ভিশনটা আমার ভালোই ডিস্টার্ব করা শুরু করেছিল, তাই আমায় সার্জারির দিকে যেতে হলো। খুব ভয়ে গেছিলাম, অবশ্যই খুব ভয়ে গেছিলাম, কিন্তু সার্জারির পরে এখন অ্যাজ অন ডেট আই এম ভেরি হ্যাপি। আমি জানি না আজকে এর থেকে 5 বছর 10 বছর পরে কি হবে, সেই গ্যারেন্টি তো কেউ দিতে পারে না। তাই সার্জারি সাকসেসফুল অ্যাজ অন ডেট, আজকের ডেটে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। এবং আমি চাই এই ভিডিওটা শেয়ার করো যাদের এরকম স্কুইড, ডাবল ভিশন, লেজি আইজ, অনেক রকমের এটার নাম বলে, যাদের এই প্রবলেম আছে তাদের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছয়। থ্যাংক ইউ।